দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা তেমন কিছু টপিক নিয়ে আলোচনা করব, তবে স্টুডিওতে দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার বামে আছেন ডক্টর সিনহা এম এ সাঈদ, গ্লোবাল ভয়েস খ্যাত পাবলিক স্পিকার, এবং ডানে আছেন জনাব ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অফ বাংলাদেশ, এবং উনি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সিনহা ভাই এবং ইলিয়াস ভাই, আপনারা জানেন আজকে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আমরা জানি যে আমরা নিউজ থেকে দেখছিলাম আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে রফিকুল আলম মজনু উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাছাড়াও দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি থেকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, জাতীয় পার্টির জিএম কাদের, এরকম আরও অনেকেই আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রথমে যেই প্রশ্নটা নিয়ে আমরা আগাতে চাই আলোচনাটা, সেটা হচ্ছে এই যে জোট ভিত্তিক একটা ইলেকশন আমরা দেখছি, এটাকে আসলে কিভাবে দেখছেন আপনারা? দেখুন, জোট তো হইতেই পারে, জোট আগেও ছিল, অতীতও ছিল, সব ইলেকশনে ছিল, এখানেও জোট হয়েছে। কিন্তু এইবার দেখার ব্যাপার হচ্ছে এবার মেইন ফোর্স হচ্ছে জামাত ইসলাম, বিএনপি। কারণ মাঝে যার দুইটা দল ছিল, আওয়ামী লীগ তো নাই, জাতীয় পার্টি আসে যায়, এই অবস্থার মধ্যে আছে, কিন্তু বুঝতে পারতেছে না। কিন্তু এখন জামাত কেন্দ্রিক যে দলগুলো ছিল তাদের সংখ্যাটা বাড়তেছে, 8 থেকে 10 পর্যন্ত গেছে। সর্বশেষ আমরা দেখলাম এনসিপি অনেক আলাপ আলোচনা করার পরে, তর্ক বিতর্কের পরে তারাও সিদ্ধান্ত নিল আমরা জামাতের সাথে যাব। অটোমেটিকলি জামাতের এই ইস্যুটা যে বড় ইস্যু, দেখেন জামাতের সাথে কর্নেল অলি এবং মেজর আক্তার দুজনেই মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ভালো মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু এরা জয়েন করার সাথে সাথে যেটা হলো, জামাতের যে অতীতের একটা ছিল যেটা মুক্তিযুদ্ধ বিরোধী দল, এবং এটা অলিও বলতো এক সময়, আর মেজর আক্তার তো এই ব্যাপারে যুদ্ধ করে দিয়েছিল। এখন তারা যখন যে জড়াই গেছে, এটা পরিবর্তিত পরিস্থিতি। এই পরিবর্তিত পরিস্থিতিতে জামাতের আগ্রহটা কিন্তু বেশি। এরা কিন্তু সংঘবদ্ধ দল, ক্যাডারভিত্তিক দল, এবং এই দলের ভিতরে শৃঙ্খলা আছে, বলতে পারেন দুর্নামটা নাই, যে দুর্নামটা অন্যান্য দলের আছে এইটা নাই। কিন্তু এটা চারিত্রিক বৈশিষ্ট্য, লেখাপড়া সব দিক দিয়ে কিন্তু এরা ভালো। আমি তো জামাতের টপ টু বটম সবারই তো চিনি, আমরা ছাত্র জীবন থেকেও দেখছি, এখনও দেখতেছি। এই যে ব্যক্তিগত চরিত্র যেটা বলি আমি, বা সামাজিক চরিত্র যেটা বলি, রাষ্ট্রীয়ভাবে যে আবেদনটা, এই কারণে জামাতের এমপিটা কিন্তু বেড়ে যাচ্ছে। এবং জামাতের বড় জয়টা হচ্ছে এখানে হেফাজত ইসলাম, এই যে মমিনুল হক নিয়ে আসলো, যে এটাও একটা বিজয় তার। খেলাফত আন্দোলন, এখানে দেখার ব্যাপার ইসলামিক যে ফোর্সগুলো ছোটো বড়ো ছিল, ছিন্ন বিচ্ছিন্ন, তারা জামাতের সাথে মিলিত হয়েছে। এরাই কিন্তু একসঙ্গে বিরোধিতা করতো মতবাদ দিয়ে। প্রোগ্রাম বিএনপির দিকে তাকান, বিএনপির সাথে যারা যুক্ত হয়েছে বড় কোনো দল না, কিন্তু সমস্ত ছোট ছোট দলগুলো, যেমন ববি হাজ্জাজ, পার্থ, এই জাতীয় যারা আছে তারা কিন্তু এখানে গেছে, নুরু, এরা এখানে জড়াই গেছে। এবং জড়াতে কী হয়েছে, এবার আমাদের আরপিওতে সিস্টেমটা যেটা করছে নতুন নিয়ম, যে জোটে থাকলে আপনাকে যদি ইলেকশন করেন, তাহলে যে দল, ওই জোটে একটা দল করতে হবে আপনাকে, অর্থাৎ তার দলীয় পরিচয়টা আর থাকবে না। কিন্তু এবং এই দলীয় পরিচয় কিন্তু না নিয়ে কিন্তু কাজটা এখানে করছে। কিন্তু দেখেন আবার ওদিকে জামাতে এসে জোট যারা করছে, এনসিপি, তারা কিন্তু দলীয় পরিচয় ঠিক রাখছে, অনেকে ঠিক রাখছে, আমরা যাব না। ওখানে কিন্তু এক ধরনের সংমিশ্রণ করছে, এদিকে এক ধরনের সংমিশ্রণ করছে। মূল দেখার বিষয় হচ্ছে জোয়ারটা কি। দেখেন, যদি ফ্রি ফেয়ার চিন্তা করে, জোয়ারটা কিন্তু মূলত পাবলিক পারসেপশন যেটা আসতেছে, বিপুল ভোটে বিএনপি আগায় যাবে, পাবলিক পারসেপশন। বিপরীতে জামাতের চিন্তা করতে দেখা যায় জামাত কিন্তু আগের চেয়ে আগাইছে, এবং তার সাংগঠনিক শক্তি, কর্মকাণ্ড সব কিছু দেশে সংঘবদ্ধ হয়েছে। কিন্তু এবং জামাতও দাবি করতেছে তারাও বিপুল ভোটে জিতবে। তবে জামাত এটা বলে নাই যে আমি 150, তাই বলছেন 150 সিট পাইতে পারি। আর শুরুতে কিন্তু জামাত বলতেছে আমি একক মেজরিটি হব না, সরকার গঠনে 151 প্রয়োজন, ওটা সে বলছে সে পাবে না। বিএনপির ধারণা সে ওভারওয়েল মেজরিটি চলে যাবে, বসে 180, 190 এরকম চিন্তাভাবনা আছে তার। কেন আছে? যেহেতু বিএনপি টেস্টেড ওভার দ্য পিরিয়ডে। এখন তারই যে দেশে আসছে, তার একটা ইমেজ আছে, এবং এমন একটা সময় দেশে আসছে যখন বিএনপিকে তিনি না আসলে কিন্তু বিএনপিতে একটা ধস ধরত। উনি কিন্তু 10টা এসে ঠেকাইছে এখানে। এখন দেখার ব্যাপার হচ্ছে তার উপস্থিতি
এটা ভোটারদের মধ্যে, বিশেষ করে যারা আপনি বলতে পারেন সুইপিং মেজরিটি যেটা আছে, জি তাদের মধ্যে কত আবেদন সৃষ্টি করতে পারে। কারণ এখানে বিএনপিকে নিয়েও কথাবার্তা হচ্ছে, জামাতকে নিয়েও কথাবার্তা হচ্ছে। আমরা দেখতে পারবো এখন এই কিছুদিন পরে, নবীন শাসন শেষ তো, এরপরে দেখবেন দুই দল একে অপরকে খাদা ছুড়াছুড়ি শুরু করবে বিভিন্ন পিরিয়ড থেকে, এবং সেইটা হবে সত্যিকার অর্থে বা মূল্যায়নের একটা মূল চাবিকাঠি। তো আমি এখনও মনে করি আগামী সরকারটা হবে নিঃসন্দেহে কোয়ালিশন গভর্নমেন্ট। সিনা ভাই, আপনার কাছে আবার আসবো, এই বিষয়ে আরো আলোচনা বাকি আছে। ইলিয়াস ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাবো আপনি কতখানি একমত সিনা ভাইয়ের সাথে, এবং আপনার বিশ্লেষণটা আসলে কি রকম এই বিষয়টা? কোয়ালিশন হবে এটা আমার আমার মনে হয় না, কারণ বিএনপি যে জোট করেছে জি এবং সিনহা ভাই যেটি বললেন যে জনমনে একটা ধারণা আছে বা পাবলিক মনে করছে বিএনপি ক্ষমতা নিয়ে গ্রহণ করবে বা ক্ষমতায় আসার মতো তারা সিট পাবে, আমিও সেটি মনে করি। কারণ আপনি দেখেন যে গত 15.5 বছর যে দুর্বিনীত শাসনের বিরুদ্ধে বিএনপি লড়েছে, বিভিন্ন সময় তারা দেশ শাসন করেছে, তার একটা অভিজ্ঞ দল এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। শুধু এই মুহূর্তে না, আগাগোড়াই ছিল স্বাধীনতার পর থেকে, যখন দলটি গঠিত হয়েছে তারপর থেকে। যদিও এর মধ্যে আওয়ামী লীগ এসে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। আর জোটের ব্যাপারে যেটি বলেছেন, জোটের ব্যাপারে অনেক দলই বলেছে, যেমন ধরুন এনসিপির কথাই যদি বলি, এনসিপি কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেছে। 3 জন এই পর্যন্ত আপনি দেখুন অনেকে পদত্যাগ করেছে, 30 জন লিখিত অভিযোগ দিয়েছে কেন তারা জামাতে জয়েন করলো, এবং অনেকে প্রার্থী ছিলেন তারা প্রার্থিতা প্রত্যাহার করেছে। এক ভদ্রমহিলার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। তো এই অবস্থা চলছে। এনসিপির যে জনপ্রিয় মুখ ছিল ডক্টর তাসমিন জারা, তিনি কিন্তু দলটি থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র নির্বাচন করবেন বলেছেন। আর আরও একটি বিষয় আছে এই জোটের মধ্যে, আপনি লক্ষ্য করবেন যেমন যে চরমোনাই পীর সাহেব, তারা কিন্তু সবসময় আগাগোড়াই জামাত বিরোধী হিসেবে পরিচিত। হেফাজতে ইসলাম তারাও কিন্তু, তারপর মমিনুল হকের যে দল, কিন্তু নির্বাচনের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং তাদের সম্পর্ক ছিল কিন্তু ধর্মীয় দল তো এই মানে ডেড অ্যাগেনস্টে ছিল কিছুদিন আগেও। কিন্তু হঠাৎ করে আমরা কিন্তু এমনও শুনেছিলাম যে জামাত যে জোট করেছে, 8 দলীয় জোট করেছিল প্রথমত, সেখান থেকে চরমোনাই পীর সাহেব এবং মমিনুল হকের দল তারা বেরিয়ে যাবে এবং তাদের সাথে আমরা গণমাধ্যম কর্মী নিয়ে এমন একটা সংবাদ পেয়েছিলাম যে তারা বিএনপির জোটে যাবে। যাক, শেষ পর্যন্ত জামাতের জোটে গেছে, বড় জোট হয়েছে, এটা খুব আশাব্যঞ্জক দিক। কারণ গণতন্ত্র সুসংহত করতে হলে একটি শক্তিশালী বিরোধী পক্ষ লাগবে, কিন্তু শক্তিশালী বিরোধী দল যদি না থাকে বা বিরোধী পক্ষ যদি না থাকে তাহলে কিন্তু আপনার গণতন্ত্র সুসংহত হবে না। তা আমরা আশা করতে চাই যে নির্বাচনটি আর মাত্র 1 মাস 15 দিন বা 1.5 মাস বাকি আছে, না 1.5 মাস একদম, কারণ 12 তারিখ তো, আর এই মাসে আছে 2 দিন, একদম 1.5 মাস। আমরা দীর্ঘদিন ধরে নির্বাচনের প্রতীক্ষা আছি, কারণ গণতন্ত্রের উত্তরণ ঘটতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। নানা সীমাবদ্ধতা আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা আছে, আরও নানা কিছু আছে, বাট নির্বাচনের ট্রেন কিন্তু চলতে শুরু করেছে, এটি অস্বীকার করার কোনো এই যে একটা অনিশ্চয়তা মাঝখানে একটু ছিল, অনেকে সংশয় প্রকাশ করছেন, সেটা এটা একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে নির্বাচন আদৌ হয় কিনা। এখনো কিন্তু অনেকে বলছেন, এখনো অনেকে সন্দিহান। যেমন জনাব তারেক রহমান, তিনি দেশে যখন বিমানের টিকিট কেটেছেন তখনও কিন্তু অনেকে বলেছেন যে তিনি আদৌ আসবেন কিনা। এটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, নির্বাচন বিরোধী একটি ন্যারেটিভ, এবং এটা হচ্ছে কি বলে যে উইশফুল থিঙ্কিং। যারা চায় যে নির্বাচনটি না হোক তারা এগুলো প্রচার করেছে। কারণ আপনি জানেন কারা নির্বাচন চায় না, আমরা জানি। যারা এই দেশটিকে গত 15.5 বছরে গুম উপহার দিয়েছে, তারপর মানুষ হত্যা করেছে, দেশ লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে নির্বাচনে আমরা তো বলি যে 5 বছরে একদিন অধিকার পায় মানুষ ভোট দেওয়ার, সেই অধিকারটি কেড়ে নেওয়া হয়েছিল। পুরো নির্বাচন ব্যবস্থাটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল। একটি জেনারেশন তারা কিন্তু জানেই না নির্বাচন, এবং আপনি আমি যদি ভুল না জানি আপনিও সেই জেনারেশন মানুষ, কারণ যাদের বয়স এখন 38 থেকে 40 বা 42, তারা যখন ভোটার হয়েছে, ধরুন 18 বছর ভোটার হয়েছে, এরপর কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি। শুধু পার্লামেন্ট না, আপনি দেখুন স্থানীয় সরকার, সেখানে কোনো ভোট ছিল না, সেখানে প্রতীক দিয়েছিল
এবং সে প্রত্যেকটি নেয়ার জন্য আওয়ামী লীগের নেতারা সব ব্যতিব্যস্ত ছিলেন, কারণ প্রতীক পাওয়া মানে নির্বাচনে জিতে যাওয়া, কোনো ভোটর নাই তো। হ্যাঁ, তারপরে ধরুন পাড়ায় মহল্লায় ছোট ছোট পার্ক ট্র্যাক পরিচালনা করার জন্য কমিটি থাকে, সেখানেও কিন্তু একদম টেস্ট করে কারা আওয়ামী লীগের লোক তাদেরকে বানানো হয়েছে। তারপর ধরুন আমরা যখন সাংবাদিক শুরু করি, ট্রেড বডির নির্বাচন হয়েছে, বিভিন্ন ট্রেড বডির নির্বাচন, প্রফেশনাল বডির নির্বাচন, এগুলো কিন্তু বিশাল উৎসবমুখর নির্বাচন। এই যে ধরুন বিজিএমই নির্বাচন, বিএমএ নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, বিরাট উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো এবং প্রত্যেকটা প্রার্থী ভোটারদের কাছে যেতেন। বাট এগুলো কিন্তু ছিল না 15.5 বছর। বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো উনি এফবিসিসির সভাপতি, উনি বিএমএ, নির্বাচন কিচ্ছু নেই। তো এখন একটি দেশের মানুষের, আমরা বলি ভোট উৎসব, এবং ভোট প্রয়োগ করতে এখানে মানুষ খুব পছন্দ করে, কিন্তু এখন ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। ভোটটি যাতে সুষ্ঠু অবাধ হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বুর্জোয়া দলের বা সবাই ক্ষমতায় যাওয়ার জন্য, আমাদের বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডের সবাই কিন্তু কামড়াকামড়ি করে। চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা। এই যে ভাই একটু আগে বলেছেন, দল বিলুপ্ত করে ফেলেছে যাতে নিজে জিততে পারে। কারণ ধরুন ধানের শীষ প্রতীক অনেক পরিচিত, সবাই চিনে, বাংলাদেশে 18 কোটি মানুষের সবাই চিনে, কিন্তু অন্য প্রতীক তো চিনতেও একটু সময় লাগে। এই জন্য কিন্তু কয়েকজন নেতা আছেন বিভিন্ন দলে যারা দল বিলুপ্ত করে ফেলেছেন। কিন্তু এই যে আপনি যেটা বললেন ইলিয়াস ভাই, এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা এভাবে দল বিলুপ্ত করে বা দল ছেড়েও আমরা জানি যে জোটে জয়েন করেছে, তাদের ক্ষেত্রে পলিটিক্যাল আইডিওলজিটা কিভাবে কাজ করছে আসলে? এখানে তো আসলে আমি যেটি বললাম, মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া, কয়েকটি আসন পাওয়ার জন্য, যে মানে এইটাই তো আসলে ইন্টেনশনটা। ধরুন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন রাশেদ, আমাদের খুব ঘনিষ্ঠ জন, তিনি দেখলাম যে এই শুধু প্রতীক পাওয়ার জন্য পার্টি থেকে পদত্যাগ করেছেন এবং বিএনপিতে উনি যে ভোটটা চাবেন, জনগণের তার প্রতি ইয়েটা কিভাবে হবে, এক্সপেকটেশনটা কিভাবে দাঁড় করাতে পারবে, আমি সেটাও তো একটা প্রশ্নের ব্যাপার। এই দেশের আমরা যারা ভোটার, আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমরা তো সবসময় নীতি নৈতিকতা দেখে ভোট দিন। ডক্টর কামাল হোসেন হেরে গেছে আমরা জানি, এরকম অনেক বড় বড় প্রার্থী হেরে গেছে বিভিন্ন জায়গায়, খুব আমি ছোট করছি না, বাট সাধারণ মানের প্রার্থীর কাছে হেরে গেছেন। তো আমাদের এখানে ভোটার আর মানুষ তো এই ভূখণ্ডের, সবাই তো রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না। হ্যাঁ, সুতরাং আপনি যেটা বললেন যে নীতি নৈতিকতার প্রশ্ন এখানে মুখ্য না, এখানে মুখ্য হচ্ছে ক্ষমতায় যাব বা ক্ষমতার কাছাকাছি থাকবো। ধরুন যদি বিএনপি ক্ষমতায় সাপোজ, সেখানে যদি একজন এমপি হন, দল বিলুপ্ত করে এসো, তিনি কিন্তু অনেক সুযোগ সুবিধা ভোগ করবেন। বাট তিনি খুব নীতিবান মানুষ, তিনি খুব ভালো মানুষ, তিনি এমপি হতে পারলেন না, তার মধ্যে কিন্তু এক ধরনের বেদনা কাজ করবে, এক ধরনের কষ্ট কাজ করবে, আর ক্ষমতাও তার কাছাকাছি থাকবে না। সুতরাং দলকে গুরুত্বপূর্ণ মনে করেনি বা আদর্শকে গুরুত্বপূর্ণ মনে করেনি, যাতে আমি একজন এমপি হতে পারি বা এমপি হলে মন্ত্রী হতে পারি বা ক্ষমতার কাছাকাছি থাকতে পারি, সেই চিন্তা থেকে কিন্তু সবাই দলের যোগ্য। যদিও আমাদের এখানে অনেকে এখন বলেন যে রাজনীতিতে শুধু নীতিটা নেই আর সবই আছে। সিনা ভাই, আপনি কি এটার সাথে একমত কতখানি? আসলে আমরা তো একটা চেঞ্জ দেখার জন্যই রাজনীতিতে এত বড় একটা পরিবর্তন হলো। কথাগুলো এত বাস্তব জি, যে আমরা ইলেকশন করব, এটাকে আমি একটা অন্য ভাবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে জিনিসটা অন্যভাবে দেখি। সেটা হলো, একটা হচ্ছে রাজনীতি অর্থ বুঝি পলিটিক্যাল পার্টি রাজনীতি মানে ইলেকশন ওরিয়েন্টেড। আমাকে জনগণের কাছে যেতে হবে, এতদিন যা বলেছি এবার প্রমাণ করতে হবে আমার বক্তব্যটা জনগণ মেনে নিয়েছে কিনা, কতটুকু মেনে নিয়েছে। এদেশে মনে হয় বামপন্থীরা এই যে এত বড় একটা কমিশন করে করলেন, সমস্ত বামপন্থীতে শুরু করে, আমি চিনিও না তো নাম, এরা কি বললো সেগুলি? বড় বড় কথাই তো, বড় বড় কথা রাজনীতি হয় না তো। এরা হলো জনবিচ্ছিন্ন, এরা কিন্তু আদর্শিকভাবে অনেক বড়, কিন্তু মূলত তারা জনবিচ্ছিন্ন, জনগণের কথাটা বোঝে, ভাষা বোঝে না, নাট বোঝে না তারা। তো এরাও কিন্তু দেখেন একসময় কি হয়, হারায় যায়। এবার যেটা আমরা দেখলাম, যারা নতুন দল করেছে, যেমন রাশাদের কথা বললো, ববি হাজ্জাজ, রেদওয়ান ভাইয়ের কথাও বলেন, যে যারা দল বিলুপ্ত করে দিল, তাদের উদ্দেশ্য তো একটাই, আমি এমপি হব। এখন যদি বলেন ববি হাজ্জাজ যে দলটা করলো, এতদিন কষ্ট করলো, পরিশ্রম করলো, এখন তার দলের কর্মীদের কী অবস্থা হবে? বিএনপি তারা কোনো স্থান পাবে না তো, কারণ বিএনপি তো ইতিমধ্যেই বিভিন্ন পদ হয়ে গেছে। রেদওয়ান ভাই কী করবে? যারাই আসতেছে দল বিলুপ্ত করে, আমার কাছে সেলিম এখন মনে করেন যদি কোনো কারণে এটা ফেল করে যায়, যারা আসছে আম গেল সারাও গেল, এবার ঘৃণিত হবে কিন্তু তারা। হ্যাঁ, সেটাই। আমি ছিলাম একটা পার্টির জেনারেল সেক্রেটারি, নুরু পার্টির জেনারেল সেক্রেটারি ছিল,
একটা আবেদন তো ছিল, একটা ভাবমূর্তি ছিল, কিন্তু এখন সে বিএনপিতে যা কর্মী হয়েছে, কিন্তু কোনো কারণে যদি সে ইলেকশন উতরে জানাতে পারে তাহলে তার তার রাজনীতি শেষ। আসেন ববি হাজ্জাজ একটা দল গঠন করেছিল, এখন তার দলের ভিতরে নমিনেশন দেওয়ার চেষ্টা করছিল বা করবে, তারা কি করবে? এখন দলটাকে একমাত্র ববি হাজ্জাজের জন্য সৃষ্টি করা হয়েছিল। তো স্বৈরাচার কারা? এরাই তো স্বৈরাচার, যারা দল বিলুপ্ত করে নিজের স্বার্থে চলে আসছে। দে আর নট গুড ফর দ্য নেশন। জাতিকে চিনতে হবে, এটা হয় না, এটা হতে পারে না। রেদওয়ান ভাই নাহলে বিভিন্ন বিএনপি করতে একসময়, আবার এলডিপির কাছে ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, আমি এটা ভাবে দেখি না। সে দল বিলুপ্ত করেনি তো, সে চলে আসছে, দল তো রয়ে গেছে। মেনলি তো আপনার ওখানে কর্নেল অলি, উনি জামাতের সাথে যে জোট করলেন, কিন্তু যারা বিলুপ্ত হয়ে গেল। আমাদের শিক্ষার ব্যাপার হচ্ছে 2025 সালের শেষের দিকে ছাব্বিশ নির্বাচনে যে অনেক দল হতে পারে, এগুলি বিলুপ্ত হয়ে যায়। কিন্তু যেমন মনে করেন আমাদের এখানে সাইফুল, কমিউনিস্ট পার্টি বোধ হয়, ওয়ার্কার্স পার্টি, সাইফুল্লাহ সাহেব উনি কি নিজের প্রতীক কি নিজের প্রতীক কি আমি জানি না। আচ্ছা, যদি নিজের প্রতীক হয় ভালো, ভালো। নিজের প্রতীক হলে ভরাডুবি খাবে সে। আর বিএনপির প্রতীক হলে যদি সে উত্তরতে না পারে, সারা রাজনীতি শেষ তার। এবং তারা ইচ্ছা করে মানে জেনে শুনে এই রিস্কটা নিচ্ছে, কারণ জনগণের তো তাদের প্রতি জনগণ তারা চিন্তাই করতে পারতেছে না যে তাদের অবস্থানটা কি। মানে অবস্থানটা বুঝতে হলে তো আমাকে মানুষের সাথে মিশতে হবে। জি, আপনি এটা বুঝতেই আপনি পারতেছেন যেটা না। বলছেন জনবিচ্ছিন্ন চেতনা থেকে কিন্তু বড় বড় ভাববাদী কথা আসে, মহাকাব্য রচনা করা যায়, কিন্তু লাভ নাই তো। এখানে দেখতে হবে যে রাজনীতি হচ্ছে বেসড অন পলিটিক্স, রিয়ালিটিটা হচ্ছে সবসময় নির্বাচন ওরিয়েন্টেড। কিন্তু নির্বাচন করতে গেলে কি করতে হয়? টাকা লাগে, টাকা ছাড়া হবে না তো। কর্মী এমনি আসবে না, 2026 সালে কর্মী পাবেন না। কিন্তু এখন যারা মনে করেন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াইছে, আবার কিছু লোক আরেকটা হামুকি বানা কাজ করছে। যেমন আপনি যারার কথা বলতেছিলেন, ভালো ভালো ডাক্তার, সেবা করতে পারে ভালো, আবার ভিডিও দেখে অনেক সময় তার, উনি যখন একা দাঁড়ায় গেলেন, উনি পুরো ভাবে আসছেন, কিন্তু পুরা ভাবে আসছেন। এই মুহূর্তে বাংলাদেশে এক ইন্ডিপেন্ডেন্ট পাশ করা একমাত্র সেই পারে পাথরের মতন যার অবস্থা থাকতে পারে, সে তো নাই। তাহলে এই বয়স, অল্প বয়সে কিন্তু সে নিজেকে শেষ করে দিয়েছে, এনসিপি ছেড়ে দিয়েছে, সে শেষ হয়ে গেল। কিন্তু আমার ভয়টা কিন্তু সেখানে যে বিএনপি এবং জামাত, বিশেষ করে বিএনপি যেটা হচ্ছে, জামাত হয়নি কিন্তু, এটা জামাতে বিলুপ্ত প্রশ্ন আসেনি। কিন্তু ওরা কিন্তু ইলেকশন করতেছে, টিকিটই করতেছে। আর বিলুপ্ত যারা করতে গেছে তারা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু একটা পজিটিভ সাইন এখানে আছে, কিন্তু সাইনটা হচ্ছে দল প্রথাতে দেখা যাচ্ছে এই দলগুলো এমনি টিকতো না। কিন্তু আপনি যেমন চাল ঝাড়েন না কুলাতে, এখন ঝাড়া হচ্ছে, কিন্তু যে দলগুলো গণবিচ্ছিন্ন এমনি পড়ে যাবে। কিন্তু এখন তারা কি করছে, প্যারাসাইটের মতন ডিপেন্ড করছে বড় দলের কাছে। বড় দলের সমস্যাটাকে দেখেন, যখন আপনি জোট করতে যাবেন, আজকে রুমিন ফান্ডা বাদ পড়ে কেন? তার এখানে যিনি আসেন তিনি পাশ করবেন? আমার তো মনে হয় না। ওখানে যাকে দেওয়া হয়েছে, না 3-4টা সিট দেওয়া হয়েছে, হবে না। এরকমভাবে দেখেন, আপনি জুনায়েদ সাকির কথা মনে করেন, এমনি তো টেলিভিশনে বড়, এরা তো বড় বড় সব নেতা, কিন্তু জনগণ যখন ইলেকশনে যাবেন, ওই পার্লামেন্টের দিকে তাকাবেন, তখন কিন্তু নির্ভর করতে হবে তাদের উপর যাদের গালিগালাজ করছে। এখন আবার কথা উঠছে, দেখেন জামাত ও বিএনপির কথা উঠতেছে। এখন জামাত আর বিএনপি যদি চিন্তা করেন, দুইটা দলই কিন্তু, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই কিন্তু জামাতের সাথে যুক্ত হয়েছিল এক সময়। জামাত কিন্তু দুই দলের কাছে প্রিয়, জাতীয় পার্টি দুই দলের কাছে প্রিয়। কিন্তু কেন প্রিয়? প্রয়োজনে। এই যে প্রয়োজনটা, এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি এবং এফিকেসি হয়। কিন্তু এটা শুধু নেসেসিটি, এফিকেসি হইতে হবে, প্রোভাইড করতে পারেন কিনা। এখন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জাতীয় পার্টি যদি ইলেকশন করে কি হবে? এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, মারাত্মক প্রশ্ন, কাদের সিদ্দিক ইলেকশন করবেন না, কারণ ইনক্লুসিভ হচ্ছে না। অর্থাৎ আওয়ামী লীগ যায়নি, খেয়াল করবেন কিন্তু কথা। এখন ওইখানে কথা উঠছে, তো কাদের সিদ্দিকির তো ভোট ব্যাংক আছে, এটা কে নিবে, কে পাবে? এখন আওয়ামী লীগের ভোটগুলি পাওয়ার জন্য কিন্তু অনেকে তৎপর হয়ে গেছে। কিন্তু কারণ আওয়ামী লীগের ভোট মানে হচ্ছে ফরিদপুর বেল্ট, আপনি যেইভাবেই যান আওয়ামী লীগ নাই, অফিসিয়ালি সে ভোট পেরা, কিন্তু আওয়ামী লীগ নাই। ওই ভোটটা কারা পাবে? গোপনে গোপনে দেখবেন, এই দেখেন বেশি না 2 দিন পরে দেখবেন এই ভোটটি নেওয়ার জন্য আওয়ামী লীগ বিএনপি পলিটিক্যাল ট্যাকটিক্স অর্জন করবে। তখন কিন্তু আওয়ামী লীগ ভালো হয়ে যাবে। কিন্তু কি বলবে, যারা ভালো আছেন তারা আসেন, আসতেছে, বিএনপি চলে আসছে তো নাকি। এবার জামাত একই কথা বলবে, এনসিপি তো বলেই দিছে আসেন। এই যে দেখেন,
এই জিনিসগুলো দেখার ব্যাপার যে কিসের আন্দোলন কিসের কি, সব কিছুর মূলে হচ্ছে আমি এমপি হব কিনা। এমপি হওয়া মানে যেটা ইলিয়াস বাংলাদেশে, ভাই বলছিলেন যে intention। এমপি হওয়া মানে বাংলাদেশে সব হয়ে যাবে। জি। এই যে এমপি, লক্ষ্যটা এমপি হওয়া, কিন্তু নট নেতা হওয়া, নট মানুষ হওয়া, নট সেবক হওয়া, এই বিষয়গুলো বাংলাদেশে এবার স্পষ্ট হয়ে গেল যে আসলে রাজনীতিটা কি। রাজনীতিটা হচ্ছে চক্কর। জি সিনা ভাই, আমরা একটা এগুলো বিরতিতে যাব। ছয়ের জি বয়সী মানুষকে স্পর্শ করেছে। আপনি জানেন নিশ্চয়ই যে অলি আহমেদ সাহেব 2001-এ তিনি দাঁড়িয়েছিলেন দুটি আসনে চট্টগ্রামে। জি একটি আসনে কিন্তু জামাত তাকে হারিয়ে দিয়েছিল, সাতকানিয়া এবং লোহাগাড়া। সেই আসনে তিনি জিততে পারেননি। আমি কালকে দেখে বিস্মিত হয়েছি, তিনি জামাতের সভাপতি ডক্টর শফিকুর রহমান তার সঙ্গে বসে আছেন শুধু এমপি হওয়ার জন্যই, আর তো কোনো লক্ষ্য নাই। তো ভাই ঠিক কথাই বলেছেন, মূল টার্গেট হচ্ছে এমপি হওয়া, ক্ষমতার কাছাকাছি থাকা। আজকে বিজিবি দিবস, যেটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বক্তব্য দিয়েছেন, উনি আমাদের নির্বাচন সামনে, নির্বাচনের দিনে নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে যা যা দরকার ওনারা সেটা নিশ্চিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন। সেটার মধ্যে একটা বললেন যে উনি 35,000 বিজিবি সদস্য ওই দিন নিয়োজিত থাকবে। কিন্তু একই দিকে আমরা কিন্তু আবার নিউজ দেখছি প্রতিদিন যে ইন্ডিয়া থেকে, এটার বিষয়ে উনি বলেছেন যদিও, যে প্রতিদিন পুশিং হচ্ছে। তো উনি বলেছেন যে ওখান থেকে যেরকম অস্ত্র চালানো হচ্ছে, সেরকম চোরা কারবারি যারা আসছে তাদেরকে ধরাও হচ্ছে। আমি একটু জানতে চাই প্রথমে ইলিয়াস ভাই আপনার কাছে আগে যেতে চাই যে নিরাপত্তার বিষয়টা আসলে কতভাবে দেখা উচিত, একটা কোন কোন অ্যাঙ্গেল থেকে, এবং যতটুকু ওনারা ভাবছেন যে নিশ্চিত হচ্ছে, আসলে কি সেটা হচ্ছে? না, এখানে নিরাপত্তা নিয়ে আমার প্রশ্ন আছে। জি ধরুন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই, বিশেষ করে গত বছর 5ই আগস্টের পর, আমি শুধু কিছু ইন্ডিকেটর আছে। আপনি দেখুন যে একের পর এক মব ভায়োলেন্স হচ্ছে, জি। কিন্তু কোনো প্রতিকার নেই। কিন্তু আমি গণমাধ্যমের কর্মী হিসেবে জাস্ট লেটেস্ট একটা উদাহরণ দিই। প্রথম আলোতে যখন হামলা হলো, প্রথম আলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে ঘোষণা দিয়ে তারা ডেইলি স্টার পোড়াতে গেছে। এবং ডেইলি স্টার আমার অনেক সহকর্মী 5 থেকে 6 ঘন্টা ছাদের উপর আটকে ছিল ছিলেন, জি। এবং সবসময় মৃত্যু আতঙ্কে সবাই আতঙ্কিত ছিলেন। বাট সেখানে যতজন এই মব সৃষ্টিকারী ছিলেন, তার চেয়ে বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক ছিলেন, আর্মি ছিল, অন্যান্য বাহিনীর লোক ছিল। কিন্তু খুব বেশি অ্যাকশন কিন্তু আমরা দেখিনি। কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এটি ভাবা যায় যে একটি পত্রিকা অফিসের সামনে আমি গরু জবাই দিয়ে খাবো, এটি তো হয় না। এবং এখন এমন একটি সময় আসছে যে আমি জানি না কেন এই জেনারেশনটি তৈরি হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পক্ষে যদি কোনো কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনাকে ট্যাগ দিয়ে দেবে যায় ফ্যাসিস্টের দোসর। তা আমরা কি মুক্তিযুদ্ধ বিরোধী? আজকে আমরা স্টুডিওতে কথা বলছি কারণ দেশটি স্বাধীন হয়েছিল বলে, না হলে এরকম টিভি স্টেশন অনেক কিছু বাংলাদেশে হতো কিনা সেই প্রশ্ন কিন্তু আছে। এসব জিনিস তো আমরা দেখেছি। তো আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি এই একটা উদাহরণ দিলাম। আর দেখুন যে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে 5 তারিখ বা 5 তারিখের পরে, বিভিন্ন থানায় বিক্ষুব্ধ জনতা হামলা করেছে, সেখান থেকে অস্ত্র নিয়ে গেছে, সেগুলো তো উদ্ধার হয়নি। অনেক অস্ত্র উদ্ধার হয়নি। নাম্বার 2, অনেক অপরাধী, ইভেন শীর্ষ সন্ত্রাসী, তারাও কিন্তু 5 তারিখ 6 তারিখের মধ্যে অনেকে ছাড়া পেয়ে গেছে, 6-7 তারিখের মধ্যে কোর্ট থেকে। এদের হদিশ তো আমরা জানি না। এবং সাম্প্রতিক একটি উদাহরণ দেখুন যে কেরানীগঞ্জে একটি বাড়িতে জঙ্গি আস্তানা ছিল, তারা বোমা বানাচ্ছিল, তখন বাস্ট হয়েছে এবং সেই ঘরটি বিধ্বস্ত হয়েছে। অনেক জঙ্গিও কিন্তু ছাড়া পেয়েছে, প্রায় 600 জঙ্গি ছাড়া পেয়েছে। যদিও আমার অনেক বন্ধুরা বলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটি বলার তো সুযোগ নেই। 63টি জেলা একসঙ্গে বোমা ব্লাস্ট হয়েছে, এটি তো সাধারণ মানুষ করে না। জঙ্গি যারা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো বিশ্বাস করে না, সব কিছু ধর্মীয় দিক থেকে বিচার করতে চায়, তারা তো এগুলো করেছে। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমার প্রশ্ন আছে। আপনি দেখবেন যে, এবং আরেকটি বিষয় বলি খুব কষ্টের সঙ্গে, এই যে আমাদের তরুণ বীর ওসমান হাদি, তাকে যে ছেলেটি গুলি করেছে, নিশ্চয়ই আমরা সবাই সেটি ভিডিওতে দেখেছি এবং তার পরিচয় উদ্ঘাটন হয়েছে, মিস্টার ফয়সাল। তিনি কিন্তু এর আগে বলা হয়েছে তিনি ছাত্রলীগ করতেন, বলা হয়েছে কি এটি সত্য, ছাত্রলীগ কোনো একটি পোস্টে ছিলেন। আমার নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, যদি পোস্টধারী ছাত্রলীগ যারা ছিলেন, আমার ধারণা 5 তারিখের পরে কেউ কিন্তু প্রকাশ্যে নেই,
তিনি একটি প্রতিষ্ঠানে গিয়ে 5 তারিখের পরে 17 লক্ষ টাকা লুট করেছে এবং সেখানে 2টি অস্ত্র শোক করেছে। তখন তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে এবং তিনি জামিন পেয়ে গেলেন। আমার অনেক বন্ধুর সাথে আলাপ করেছে যারা আইনগণে কাজ করেন, তারা বলেছেন যে কারো জামিন পাওয়ার অধিকার আছে, বাট আমি আমসহ যদি আমি ধরা পড়ি, এটা কি কোনো শাস্তি নাই বা কোনো ব্যবস্থা নাই যে আমি আমসহ ধরা পড়লাম, আমার জামিন হয়ে যাবে এত দ্রুত? এবং এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। আপনি গণমাধ্যম, পত্রিকা বা টেলিভিশন দেখলেই আপনার চোখে পড়বে যে জেল থেকে বেরিয়ে আরেকজন খুন করলেন বা আরেকজনকে হেনস্থা করলেন। আজকে কোথায় যেন দেখলাম একটি মেয়েকে টিস করতেছিল, জেল থেকে বেরিয়ে সেই মেয়েটির ভাই তাকে বোধহয় মেরে ফেলেছে, এরকম একটি ঘটনা। এগুলো তো গুড সাইন না। অনেক কিছু আমাদের খুলনা হচ্ছে পাল্টে ফেলতে হবে, না হলে কিন্তু হবে না। কিভাবে জামিন পেলো, কাদের টাকা দিয়ে জামিন পেলো, এবং আমি নিঃসন্দেহে বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে জামিন পেয়েছে, এটা তো হয় না। যদি ওই ফয়সাল জামিন না পেতেন তাহলে তো আমরা এই হাদিকে হারাতাম না। হ্যাঁ, এরকম আমি একটি উদাহরণ দিলাম, কিন্তু এরকম হাজার হাজার ঘটনা আছে। সব ঘটনা গণমাধ্যমে আসেও না, কিন্তু হাদির কিছু অনুসারী ছিল, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসতো, যে কারণে এই বিষয়গুলো সামনে এসছে। এরকম হাজার হাজার শয়ে শয়ে হাদির জীবনে কিন্তু ঘটনা ঘটে, কিন্তু আমরা কিন্তু সব জানিও না। সুতরাং আমরা রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, যে এবং আমাদের তরুণ বন্ধুরা বলেছে নয়া বন্দোবস্তের মধ্যে আমার মব সন্ত্রাস দেখি বিভিন্ন জায়গায়। আপনাকে পছন্দ হলো না, আপনার বাড়ির নিচে যে মব ক্রিয়েট করলো, আপনার কোনো অপরাধ লাগবে না। এই যে ছেলেটিকে পুড়িয়ে মারা হচ্ছে, কেন ইমাজিন কোনো সভ্য মানুষ এটি ভাবতে পারে তিনি নাকি ধর্ম অবমাননা করেছিলেন? সেটা স্পেসিফিক প্রমাণও নাই, কিন্তু সেই লোকটাকে মারা হলো, তাকে উলঙ্গ করে গাছে টানানো, সেই দৃশ্য কিন্তু দেখা যায় না। আরেকটা দেখুন, মাজারে একজন ধরলাম ভণ্ডপীর, এই যে ফরিদপুরে নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, লাশটি উঠে পুড়িয়ে ফেলতে হবে? এত প্রতিহিংসা, এত জিঘাংসা, এটা মানুষের মধ্যে কিভাবে আসে? এই সংস্কৃতি বাংলাদেশ কোনোদিন ছিল না। এদেশের মানুষ ওয়াজেও যায়, যাত্রাগানে জারিগানেও যায়, এটাই কিন্তু আমাদের সংস্কৃতি। এর লালনের আখড়াও যায়। সুতরাং শুধু ওয়াজে যাবে পুরো 18 কোটি মানুষ, এটি ভাবার তো সুযোগ নেই। এবং আমি যেটা ভাবি সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই তো একটা ফ্যাসিস্ট আচরণ। আমার ভাবনাটা ঠিক না হতে পারে, বা আমার ভাবনার সঙ্গে আপনার মিল নাও থাকতে পারে, এই জন্য আপনাকে আমি একদম নিশ্চিন্ন করে দেব। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সিনা ভাই, আপনি যদি এই বিষয়ে একটু বলেন, আমরা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। আমি একটু জামিনের কথা বলে নিই। জামিন পাওয়ার অধিকার আছে, লতে লেখা আছে, কাদের শর্ত আছে তো সেখানে। জামিনটা যে জাজ দিবেন, যে বিচারপতি দিবেন, তার উপরে কিছু বিবেকের ব্যাপার আছে এখানে। লর ভাষাটা তো আছে এখানে, কোনোটাই কিন্তু একটা বলগাহীন না। আমরা যখন দেখতে পারি যে জামিনের নামে নানান কেলেঙ্কারি হচ্ছে, তখনই প্রশ্ন দেখা দেয় জামিন দিচ্ছেন কেন? যেখানে আপনার আইনমন্ত্রী নিজেই প্রশ্ন তুলেছেন এতগুলো জামিন দেওয়া হলো কেন? হ্যাঁ, তিনি প্রশ্ন তুলেছেন ভিন্ন আঙ্গিকে। প্রশ্ন হলো জামিন তো পেতেই পারে, কিন্তু জামিনের যে সমস্ত কাহিনী শোনা যাচ্ছে, সমস্যা তো সেখানে। আপনি যদি আইনের ভিত্তিতে দেন, সব কিছু আইনের ভিত্তিতে করতেছেন, কিন্তু ব্যাপারটা সে না। এখনও কিন্তু কোর্টের পরিস্থিতি খারাপ, কিন্তু কোর্ট কিন্তু খুবই ভঙ্গুর অবস্থায় আছে। আপনি পাশাপাশি আবার আসেন, আপনি পুলিশের দিকে, থানার দিকে তাকান। এই যে জিআরই কেস এবং সিআর কেস, এখন জিআরই কেস তো পুলিশ কেস, রাষ্ট্র করে যেটা, এখন সব কেসে কি জিআরই কেস? এখানে পুলিশে বলা আছে কোন কোনটা জিআর হইতে পারে, কোনটা হতে পারে, একটা প্রি তদন্ত আছে কিন্তু এখানে, বুঝছেন? নিচ্ছে না, কিন্তু গলহীনভাবে নিয়ে নিল, আপনার রাষ্ট্রের বিরুদ্ধে লেগে গেছে। এখানেও কিন্তু ট্রেনিং কোনো কাজে লাগতেছে। ট্রেনিং দিচ্ছে তো, ট্রেনিং যতই দেন না কেন, আপনি একটু শুনলে অবাক হয়ে যাবেন। আমি এই পর্যন্ত পুলিশ স্টাফ একাডেমি, সারদা পুলিশ একাডেমিতে পড়াচ্ছি তো আজকে প্রায় 8 বছর ধরে। ক্লাস তো কম নিলাম না, হাজার হাজার তৈরি দেখছি আমি। কিন্তু এরা ট্রেনিং দেওয়ার পরে যখন কর্মক্ষেত্রে আসে, ওই চেয়ারটা বসার সাথে সাথে কেমন জানি হয়ে যায়। এটি হলো বাস্তবতা। আদর্শিকটা ট্রেনিংয়ে বাস্তবতা আসে, এই যে বাস্তবতা খাপটা কি দেখতেছে, এই পরিবেশটা, সম্পূর্ণ পরিবেশটা হচ্ছে অনৈতিক। একটা এসআই মনে করতেছে আমি যদি স্যারের কথা না শুনি, বাট স্যারে মনে করতেছে আমার কথা শুনে কাজ করবা। আপনি এই যে মানসিকতা, আপনি তো রাজনীতির কথা বলতেছেন, রাজনীতি তো পলিউটেড হয়ে গেছে। কোনো একটা দল রাষ্ট্র সংস্কার বলতেছেন, পুলিশ সংস্কার বলেন, এই সংস্কার সেই সংস্কার বলেন, গণমাধ্যম সংস্কার বলেন, বা স্কুল সংস্কার, শিক্ষা সংস্কার বলতে শব্দই নাই। আমরা নাম সর্বস্ব চেয়ারে বসার পরেই সব চেঞ্জ হয়েছে। যাকে চেয়ারে বসাবেন, উদাহরণ দিয়ে বলি আপনাকে,
এই যে মিডিয়ার সঙ্গে তো বলছিলেন আপনি আকাশ সংস্কৃতি, আকাশ সংস্কৃতি বলা হলো কি বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আমরা দেখলাম এই যে এইবার যখন আপনার মাহফুজ যখন গেল ওয়াশিংটন গেল, উনি নিউ ইয়র্কে গেলেন, ওখানে সাংবাদিকদের সাথে বসলেন। তো সাংবাদিকরা প্রশ্ন করতে থাকে যে আকাশ সংস্কৃতি নিয়ে তো আপনি কথা বলেছেন, তো এখন হচ্ছে না কেন? ভারতীয় চ্যানেল তো আমাদের দেখে না, তারপরে বন্ধ করে দেন। কি বলছে জানেন? আমি কোনো বন্ধের পক্ষে না, আমি ক্রিয়েটিভ, ভাওতাবাজি না, আমরা তো এরকম চাচ্ছি না। তো দেশটা তো শোনেন, রাষ্ট্র পরিচালনা খেয়ালের ব্যাপার না তো। একটা ব্যক্তি যখন মন্ত্রী উপদেষ্টা হন, আল্লাহর রহমত নাজিল তার উপরে, দেশটা চালাও সুন্দরভাবে, যাতে মানুষ বুঝতে পারে একটা শাসন হচ্ছে, সেটা হচ্ছে না। এই জন্য আমি বললাম যে কেসে কে বেল পাইলো কে না পাইলো, পুলিশ কি কেস করলো কি না করলো, কোনো তোয়াক্কা নেই। কিন্তু প্রশাসনটা কিন্তু খুব ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা হয়তো মনে করতে পারেন কিছু না দিচ্ছেন দ্যাট, আমরা যেহেতু সব জায়গায় চলাফেরা করি, আমরা বুঝতেছি তো কীভাবে আছে। অফিসার কাজ করতে পারতেছে না, ভয় পায়। তারা আবার কোন পন্থী বলে বসেন? ট্যাগিং যে একটা বলে যে এই সব ট্যাগিংটা জায়গায় তো খারাপ। ট্যাগিং। এই ট্যাগিং এ তো স্বয়ং ক্যাবিনেট সেক্রেটারি ট্যাগিং দেওয়া হচ্ছে, বলা হচ্ছে 82 বেস কেউ থাকবে না। আর এই মুহূর্তে কেন বাদ দেবেন আপনি? দাবি করে ফেলাছে কিন্তু এরা নাকি জামাতপন্থী দিচ্ছেন, দেন আওয়ামী লীগ মধ্যে আনেন, নিয়ে আনেন, নামও দিয়ে দিচ্ছে তাকে আনেন, এইগুলি থাকবে। কিন্তু এখানে প্রয়োজন তো একটা জিনিস, কিন্তু আমি আগেও বলছি, আমি সব টক শোতে কিন্তু বলি যে প্রফেসর ইউনূস নোবেল বিজয়ী, ভদ্র ভালো লোক, রাষ্ট্র পরিচালক না, রাষ্ট্রনায়ক সে হতে পারবে না। রাষ্ট্রনায়ক যা প্রয়োজন সেটা হলো দুষ্টের দমন শিষ্টের পালন। সে কখনো বাপ, কখনো শাসক, কখনো সে প্রচারক। এখন যদি আমি সব জায়গায় যদি হেলায় খেলায় চলি, একটা উপদেশটা কিন্তু এই পর্যন্ত বাদ যায় না। দেখেন এত সমালোচনা হচ্ছে, এত কিছু হচ্ছে, যায়নি। এই যে আমার ভাই যে কথা বললো, একটা পত্রিকা পুরাই দিচ্ছে, তারা বলতেছে, পুলিশ আর্মি বলতেছে আমাদের সময় দেন, ভিতরে যাব। কার কাছে বলতেছে? জনতাকে। জনতা কারা? এটা মব না, এটা অর্গানাইজ ফোর্স। মব তো অন্য জিনিস, অর্গানাইজ ফোর্স আপনি এখানে চলে আসছে। আমি এটাকে মব বলতে রাজি না। তো মব তো হলো হঠাৎ উত্তেজিত জনগণ, তা তো না। এটা এখানে কনসেপ্ট হচ্ছে, এটা হলো একটা স্বার্থান্বেষী গ্রুপের হাসিল করতে চাচ্ছে। এগুলি তো বন্ধ করতে পারবেন না আপনি। আপনি চিন্তা করেন কোথায়, আপনি আইন শৃঙ্খলার কথা বলছেন, যেখানে ডাকসুর বিপির সামনে আরেকজন জিএস কোনো একটা ইউনিভার্সিটি, সে বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়ায় আছে তার সামনে, হাদির অপরাধীকে না, যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করে দেবে তার এরপরে তিনি চেয়ারে আছেন। কেন আছেন? তারা ধরে নিয়েছেন এইগুলি পোলাপান্ডা বলতেছে, যেমন সেনাবাহিনী চিফ বলছেন, ওরা তো বাচ্চা মানুষ, বলবে, ভবিষ্যতে বলবে না। না, এটা না। আপনি যখন ওই চেয়ারে বসে পড়বেন, আপনি শাসক, কিন্তু শুধু পিতা না, গার্জিয়ান না, ভালো কথা বলবেন না। একটা ছেলে যখন লেখাপড়া করে, মাস্টার্স অনার্স করে বা স্কুলে পড়ে, একটা সাবজেক্ট পড়ে, 10টা সাবজেক্ট তাকে পড়তে হয়। কেন? তার মাথাটাকে, ব্রেনটাকে চতুর্মুখী করার জন্য। কিন্তু আমাদের এখানে কী হয়েছে, যা হবে তো হবেই, পরিবর্তন হবে না। এই জন্য আমি বললাম যে দ্রুত যদি নির্বাচন হয়ে যাক, আমরা বিশ্বাস করি হয়ে যাবে। আমরা চাই না গভর্নমেন্ট কন্টিনিউ করুক। কন্টিনিউ করতে গেলে কিন্তু সংকট দেখা দেবে। যেহেতু গভর্নমেন্ট পারেনি, আমার সেনাবাহিনীর চিফ কিন্তু বলে দিচ্ছে বারবার যে আমাদেরকে বিদায় দেন, আমাদের ট্রেনিং নাই, কোনো উইন্টার ট্রেনিং নাই। কিন্তু আর্মি থেকে ট্রেনিং আনার অসুবিধা আছে, কিন্তু বিদায় দেন, আমরা চলে যাই। তারাও হাঁপাই গেছে, এতদিন থাকা ঠিক নেই ভাবে, কারণ তাদের না আছে ক্ষমতা। দেখেন ক্ষমতাও নাই, আবার ক্ষমতা আছে, তো কী করবেন এটা? তো সব কিছু মিলে বলতেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে আপনি 90% আর্মস উদ্ধার করতে পারেননি, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলতে, সেনাবাহিনীর চিফ বলতেছে, তো তখন যদি আপনি বলেন আইন শৃঙ্খলা ভালো আছে, হ্যাঁ, যিনি ক্ষমতা থাকেন তিনি একটু বলতে হয়। এটা রুটিন ওয়ার্ক, বুঝছেন? বাস্তব হচ্ছে কেন বলতেছেন, প্রয়োজনে গান দেওয়া হবে। গান দেওয়ার প্রশ্ন কখন আসে? চ্যালেঞ্জটা কি জানেন? বড় চ্যালেঞ্জ হচ্ছে বিজেপি নিয়োগ করেন যতই করেন, নিয়োগের চেয়ে বড় দৃঢ়তা, সিদ্ধান্ত, এবং আপনারা কতটুকু কৌশল হতে পারবেন সেটি। আপনি একটা কথা বলেছেন, পুশ ইন। এটা কি পুশ ইন না পুশ ব্যাক, না দুইটাই? কোনটা? পুশ ইনই বলা হচ্ছে। এটা পুশ ব্যাক হতে পারে। হ্যাঁ, পুশ ইন হলে কি হবে? তারা পাঠাচ্ছে, আর পুশ ব্যাক হলে আমাদের গেছে তারা পাঠাচ্ছে, দুইটাই তো হতে পারে। এই যে দেখেন কনসেপ্টে, দেখেন এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করে। দিস ইজ বায়োল্যাটারাল, ফরেন পলিসিতে হয় না। কিন্তু এটা কথা হলো যে হচ্ছে, সীমান্ত তো গরম, খুবই উত্তেজিত সীমান্ত, এবং কে আসলো কে গেল, বাধাবাধি আসতেছে না, দেরি তো আসতেছে। তো এইগুলো যদি বলেন, মানুষ বাদ দেন না, গরু ছাগল আসতেছে না, লাইন লাইন ধরে কে থামাচ্ছে?
সেটাই আপনি যেটা বলছিলেন ইলিয়াস ভাই, এবং হাদির কথা আসলো যেখানে, আপনি জানেন যে এই গত শুক্রবার থেকে কিন্তু ইনকিলাব মঞ্চ এবং ছাত্র জনতাও সেখানে আছে, যে শাহবাগেও তারা অবস্থান নিয়েছে, তারা যে হাদির যে তাকে মারলো তাকে এখন হাদির পর্যন্ত জন্য যে খুঁজে পেল আগে না। আগে হুইসিল করবেন, কি করবেন, মিছিল করবেন, তারপরে সে আসবেন না। এত কিছু করার পরে দুজনে অ্যারেস্ট হয়েছে, খেয়াল করবেন। সেটাই। তার দেখা যাচ্ছে এরা ঠিক করতেছে, তাহলে হবে না। এইটা কেন হচ্ছে? এটা এই জি, জন্য সেটাই। হচ্ছে হাদির যে সত্যিকারের যে ঘটনাটা, বুঝছেন, জাতি এখনো কিন্তু সঠিক চিত্র পায়নি। আদৌ পাবে কি না, সেটাও নাকি ওই যে কি কি রুনিয়ারি সাংবাদিক সাংবাদিক সাগরের সাগর মতো হয়ে রুনি, যাবে, জি। আমরা জানি না তো। জি। কারণ আমাদের ইতিহাসটা হচ্ছে কি জানেন, যারা শাসন করে তারা সবসময় ব্যালেন্স করে। এই ব্যালেন্স করাটা কেন হয়? তৃতীয় বেশিটা হয়, কিন্তু আমাদের এখানে হচ্ছে। এখানে এখন আপনি দেখেন পুরা প্রশাসন চলে গেছে বিএনপি আর জামাত, প্রশাসন বিএনপি জামাত। জি। এখন এই যে ধারণাটা একেবারে বদ্ধমূল হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আপনি আশা করতেছেন নির্বাচনটা সুষ্ঠু হবে, ভালো হবে, আমরা আশা করি। কিন্তু গন্ডগোল যে হবে না, এই নিশ্চয়তা কে দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী। জি। আলোচনায় যাবার পূর্বে 3টি নিউজ আমাদের হাতে এসেছে এই মাত্র পাওয়া খবরে। একটা হলো যে 10 লক্ষ প্রবাসী ভোটার এই পর্যন্ত নিবন্ধন করেছেন, এটা একটা নতুন প্রক্রিয়া আমাদের জন্য। আরেকটা আমরা যেটা পেয়েছি যে মাহফুজ আলম উনি নির্বাচন করবেন না, উনি একটা সংবাদ সম্মেলন করেছেন কিছুক্ষণ আগে, ওটাতে উনি বলেছেন। এবং আরেকটি হচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া, উনি এনসিপিতে যোগ দিয়েছে। আমরা হয়তো এটা নিয়েও একটা আলোচনা করবো, কিন্তু তার আগে যেটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে ইলিয়াস ভাই, ওই যে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে আজও কিন্তু মানববন্ধন করছে, অবস্থান কর্মসূচি তে আছেন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ তারা জনতাও বিভিন্ন আছেন দাবি দেওয়া ওখানে। জানাচ্ছেন জি এখন দেখলাম। জি, এটা কিন্তু শুক্রবার থেকে তারা করছেন এবং তারা কিন্তু এটা বলেছেন যে হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আদৌ কি এই বিচারটা হবে কিনা বা এরকম কোনো কিছু আমরা দেখছি কিনা, এখন পর্যন্ত তো এমন কিছু দেখা যায়নি। আমরা আশাবাদী হতে চাই যে বিচারটা জি। হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে সবার, আমাদের দুই সহকর্মী সাগর রুনি, জি। তাদেরকে তাদের মানুষের যে সবচেয়ে সেফেস্ট জায়গা, তার বাসা, বাসগৃহ, তার নিজের বাসা, সেখানে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। খুব তার দুর্ভাগ্য। বাচ্চার সামনে, বাচ্চার নিজের সামনে, বাচ্চার তার বাচ্চাটি এখন বড় হয়ে গেছে। জি কিন্তু 100 বারের বেশি, কতবার যেন 126 বার না 27 বার জি ডেট নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা তদন্ত রিপোর্টও পেলাম না। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি আশা করতে চাই এবং গভীর বেদনার সঙ্গে জানাই যে ওসমান হাদি তিনি যে বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথা বলেছেন, তার বিচারটি যেন অন্তত হয়, সেটি যেন গড্ডালিকার প্রবাহে হারিয়ে না যায়। অন্যান্য যেমন আমাদের ধরুন এই যে হাদির কথাই, এখন কিন্তু এই ছেলেরা যদি না থাকতো আন্দোলনে, আমরা কিন্তু ভুলে যেতাম। কারণ এই রাষ্ট্রের প্রতিদিন এত ঘটনা ঘটে, কোনটা রেখে যে কোনটা আমরা মনে রাখবো। যেমন সাগরণীর কথা আমরা যেদিন পত্রিকায় দেখি যে 110 বার 115 বার সময় চাওয়া হয়েছে, তখন মনে হয় আমাদের কত প্রিয় সহকর্মী, আমরা একসঙ্গে চলেছি, একসঙ্গে আড্ডা দিয়েছি, ঘুরেছি, কিন্তু আমরা কিন্তু মনে করার সময় পাই না, কারণ অন্য ঘটনায় এগুলো চাপা পড়ে যায়। আমি আশা করতে চাই হাদির ক্ষেত্রে যেন এটি না হয়, এবং এটি তো একটা বিরাট ব্যর্থতা। নির্বাচন নিয়ে আমরা কথা বলি, তিনি একজন প্রার্থী ছিলেন, কিন্তু জি সম্ভাব্য প্রার্থী, এবং তিনি ঘোষণা করেছেন নির্বাচন করবেন ঢাকা 8-এ, তাকে হত্যা করা হয়েছে। এটি কিন্তু একটা নির্বাচনের একটা বিরাট অশনি সংকেত। সুতরাং আমি চাই বিক্ষুব্ধ তরুণরা, তারা আন্দোলন করছে, হাদি যারা যোদ্ধা ছিলেন, শুধু তরুণ না, বিভিন্ন বয়সের মানুষ আসছেন, এবং হাদির প্রতি মানুষের তো ভালোবাসা আছে আমাদের নিশ্চয়ই। যদি অনেকে সমালোচনা করেন তিনি অশ্লীল কথা বলতেন, সেগুলো অন্য পার্ট। সুতরাং এটি বিচার হওয়া উচিত এবং তৎপর হওয়া উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সব কিছুর মতো যেন এটিও হারিয়ে না যায়। আমরা যে 3টা নিউজ বললাম, ওর মধ্যে যদি আমরা একটু এনসিপির দিকে তাকাই, আমরা বলছিলাম যে 3জন ওখান থেকে ছেড়ে চলে গেছেন, আবার আজকে দেখলাম আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া যোগ দিয়েছেন, মাহফুজ আলম উনি বলেছেন নির্বাচন করবেন না, ওনারা উপদেষ্টা ছিলেন। তিনি কিন্তু যোগ দেননি, তিনি এনসিপিতে যোগ দেননি, কিন্তু না, উনি যোগ দেননি। এবং তাকে আমি সরি ভাই বলার আগে 1 মিনিট বলি, এই জন্য আমি তার খুব ধন্যবাদ জানাচ্ছি। এই তাসনিম যারা, তার কেন ইলেকশন করতে হবে? এবং যে সবাই ইলেকশন করতে চায়, কেন, ওয়াই? তিনি, তাদের তো নিজেদের সম্পর্কে ধারণাও থাকা উচিত যে একটা প্রতীক চিনাতে বহুদিন লাগে, কিন্তু যেমন আসলে বিএনপির প্রতীক ধানের শীষ,
এটি একসময় কিন্তু মৌলানা ভাসানী সাহেবের প্রতীক ছিল। এবং ইলিয়াস ভাই, এই যে এনসিপিটা যে গঠিত হলো, এটা তো ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরেই কিন্তু এটা গঠন হলো, এবং এই আমরা খুব আশাবাদী হয়েছিলাম, এক্স্যাক্টলি আশাবাদী জনগণের হয়েছিলাম, তাদের প্রতি যে একটা এক্সপেকটেশন নতুন রাজনীতি নিয়ে আসবে, তাদের প্রাথমিক অনেক বেশি কিন্তু সমালোচিত হয়েছে। কেন? এই কারণে আমি বলি, যেমন ধরুন 62 গণ অভ্যুত্থান, জি গণ অভ্যুত্থান করে ছাত্ররা কিন্তু টেবিলে ফিরে গেছে। 71 মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ করে ছাত্ররা কিন্তু টেবিলে ফিরে গেছে। তারপরে ধরুন সর্বশেষ 90-এর আন্দোলন, সেই 90-এর আন্দোলনে আমরা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমরা আন্দোলন করে আবার কিন্তু টেবিলে ফিরে গেছি। কিন্তু আমার এবার যারা আন্দোলন করেছে আমাদের বন্ধুরা, হয়তো তারা রাষ্ট্র সংস্কার চেয়ে এই জন্যই কিনা জানি না, তারা কিন্তু টেবিলে ফিরে যায়নি, তারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় চলে গেছে। হ্যাঁ, তো এটি নিয়েই কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে তারা টেবিলে ফিরে যাবে, তারা সচিবালয়মুখী হচ্ছে কেন? একজন মন্ত্রীর পাশে, একজন উপদেষ্টার পাশে থাকতে হবে, নিজেকে উপদেষ্টা হতে হবে, তো এইটি কি তাদের নতুন বন্দোবস্ত? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলেছে। তারপরও আমরা আশাবাদী হয়েছিলাম এবং আমাদের সামনে অনেক উদাহরণ দিয়েছে, যদিও উদাহরণটি খুব ভালো না, যে 72 সালে আওয়ামী লীগের দুঃশাসন যখন চলছিল, স্বাধীনতার পরে মানুষ হত্যা সহ নানা কিছু, রক্ষীবাহিনী অত্যাচার, তখন জাসদ জন্ম নিয়েছে 1972 সালে। জাসদটি কিন্তু মোটামুটি অনেক দিন টিকে ছিল, কিন্তু এই দলটি দেখলাম যে কালকে নির্বাচনকে কেন্দ্র করে একটা জোটে যাওয়ার কারণে অলরেডি কিন্তু তাসের ঘরের মতো ভেঙে গেছে। সুতরাং মানুষ হতাশ হয়েছে, কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ রাজনীতিবিদদের, আমলাদের দ্বারা এত অত্যাচারিত হয়েছে, বলা হচ্ছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ, আসলে সব ভৃত্য হচ্ছে জনগণ, জনগণ আসলে কোনো মালিক না। সুতরাং আমরা তাদের প্রতি আশা করেছিলাম, কিন্তু আমরা কিন্তু আশাহত হয়েছি। বাট আমরা একদম খুব আশাহত হতে চাই না, তারপরও আমরা স্বপ্ন দেখি। আমি কিন্তু তারপরও শব্দটা যোগ করেছি, কারণ এটা ছাড়া আসলে আমাদের আর কিছু আসলে করণীয় নাই, অল্টারনেটিভ কিছু নাই হবে, সেটাও একটা। এবং আমাদের তরুণ বন্ধুদের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা শুনে, আপনি দেখুন যে এই যে সজীব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হাসিনার একজন পিয়ন বা একজন, তাকে নাকি তিনি নাকি পানি সরবরাহ করতেন বা পানি দিতেন, তিনি 15.5 বছরে 400 কোটি টাকা কামিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যিনি একজন এপিএস ছিলেন, তিনি কিন্তু 4-5 মাসের মধ্যে কয়েকশো কোটি টাকা কামাই করেছেন। এরা আপনারা দেখেছেন, দুদক অভিযোগ হয়েছে, এখন নাকি তিনি দেশ ছেড়ে পালানো। তাহলে আমরা নতুন কি পেলাম? কয়েক মাসে তিনি কয়েকশো কোটি টাকা কামাই করেছে। হাসিনার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা বলা হচ্ছে, এবং তিনি নিজের মুখেই বলেছেন যে আমার পিয়নও 400 কোটি টাকা কামাই করেছে। নিশ্চয়ই আমাদের মনে আছে। সুতরাং আমাদের হতাশার বাইরে কিছু দেখি না, তারপর আমরা আশাবাদী হতে চাই। কারণ এখন এইবারে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদের বয়স ধরুন 17 থেকে 25 বা আরেকটু বেশি, 26-27, এরা তো দীর্ঘদিন রাজনীতি করবে অথবা রাজনীতি সচেতন থাকবে। তাদের মধ্যে যদি বিচ্যুতি ঘটে এবং আরও বিভিন্ন জায়গায় মফ সৃষ্টি করে টাকা আদায় সহ, আমি আর এই স্টুডিওতে সব বলতে চাই না, কিন্তু জানি আমরা সবাই শুনেছি এগুলো তো আমাদের প্রত্যাশা না, এগুলো তো হওয়া উচিত। সেটাই। সুতরাং আমি শেষ আশাটি করতে চাই, জি অবশ্যই, তারা যেন এই এনসিপি যারা তরুণ দল করেছে, তাদের কাছ থেকে আমরা কিছু যেন ভালো কিছু পাই। শুধু এমপি হওয়ার জন্য আমরা কিন্তু, কারণ এই চেঞ্জটার জন্যই তো সিনা ভাই, আমরা তো ওটাই বলছিলাম যে এনসিপি থেকে হয়তো জনগণের প্রত্যাশা, যখন তারাই কিন্তু চেঞ্জ কথাটা বলে সামনে এগিয়েছেন, একটা দল গঠন করেছেন, ওনারাই বলছিলেন যে উই নিড দ্য চেঞ্জ। তো মানে আমরা তো সবসময় বলি যে ইফ ইউ নিড দ্য চেঞ্জ ইউ হ্যাভ টু বি দ্য চেঞ্জ। এনসিপি যখন গঠিত হলো, জি আমরা তখনও কিন্তু বিভিন্ন টক শোতে লেখায় বলেছিলাম নেতৃত্বের এখানে সংকট হবে, কারণ এত অল্প বয়সে নেতৃত্বে বাংলাদেশের জনগণ, সেটাই বলছেন যে ইনম্যাচুরিটির কোনো বিষয় আছে কিনা বয়সের সাথে। এবং ইউনূস যখন বলে দিলেন আমাকে এরা নিয়োগ করেছে, খেয়াল করবেন কিন্তু, এবং তিনি নিরপেক্ষ থাকার পরও কিন্তু তার আশকারা পেয়ে কিন্তু দলটা সৃষ্টি হয়েছে এবং তিনি তাকে ব্যাক করেছেন। সুতরাং এই দায়িত্ব সে নিতে পারবে না। কিন্তু এনসিপির অন্যভাবে হলো ইউনূসের দলই, ডক্টর ইউনূসের দলটা, কারণ তিনি এদেরকে সুবিধা দিয়েছিলেন। কিন্তু এই সমস্ত কারণে এখন যেহেতু তারা ক্ষমতা যখন ছিল তিনজনের মধ্যে দুজনের সম্পর্কে অনেক কথা শোনা গেছে, বিশেষ করে আসিফের কথা বললেন, এবং তার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় চিন্তা করেন পার্টির মহাসচিব হয় সাধারণত, এলজেডি মিনিস্ট্রি, এটা তাকে দিয়ে দিয়েছেন আপনি। কেন তাকে দিল এই প্রশ্ন আমাদের আছে না, এটার মধ্যে কারণ আছে। এটা তাদের উদ্দেশ্য ছিল তারা পার্টি করবে,
স্থানীয় সরকার নির্বাচন করবে, এখান থেকে তার প্রভাব বিস্তার করবে। চেষ্টা করেছিল প্রেস ক্লাবে তো আনসার ডেকে উপজেলা চেয়ারম্যানদেরকে। ঘটনা তো ছিল, তারা কিন্তু ট্রাই করেছিল, একবারও চিন্তা করে নাই আমি কে। এনসিপি অ্যাজ এ হোল বিগ থিং ফর দ্য নেশন, কিন্তু ব্যক্তি চিন্তা করতে গেলে এটা হয় না। আসিফের কথা সমস্ত উপজেলা চেয়ারম্যান চলে আসবে এখানে, এত সোজা। বাংলাদেশ জানা উচিত ছিল যেখানে বিএনপি জামাত মতন দল রয়ে গেছে, এখানে জাতীয় পার্টি রয়ে গেছে, আওয়ামী লীগের অংশ তো রয়ে গেছে সেখানে। এখন যে পরিবর্তনটা হয়েছে, তিনি একা নির্বাচন করবেন কোথায়? ঢাকা 10-এ। আচ্ছা, তারও তো মাথা ঠিক ছিল না, জামানত থাকতো না। এনসিপির থেকে আসিফ দ্বারা জামানত থাকতো, কারণ ইতিমধ্যেই তিনি বিতর্কিত। এখন যেহেতু ব্যাক করে ফিরে আসেন এনসিপিতে, বুদ্ধিমানের কাজ করছেন, এখন হয়তো সে জামাতের সমর্থনটা পাবে বা ওই 10 দলের সমর্থনটা পাবে, এটা ভালো লক্ষণ। আমরা চাচ্ছি ভুলভ্রান্তি যাই হোক, এনসিপির মূল যে নেতাগুলি ছিল তারা এক থাক, এক থেকে তারা কষ্ট করুক। এরা কিন্তু আন্দোলনের কষ্ট করছে, রাষ্ট্র গঠনের কষ্ট যায়নি, কিন্তু নির্বাচনে যায়নি। সুতরাং গ্যাপ রয়ে গেছে, কিন্তু জীবনের অভিজ্ঞতা কিন্তু একটা পার্ট তাদের আছে আন্দোলনের। রাষ্ট্র পরিচালনা, পার্লামেন্ট, এগুলো অন্য জিনিস। তো এখন যেহেতু তারা একটা ফোল্ডে আসছে, আমি মনে করি, আমি তাকে ধন্যবাদ জানালাম যে শুভবুদ্ধি উদয় হয়েছে। পাশাপাশি আমি দুঃখ প্রকাশ করছি যারা যে কাজটা করতেছে, তার উচিত হবে অতি দ্রুত নমিনেশন প্রত্যাহার করে তার পেশায় চলে যাওয়া, অথবা ব্যাক টু এনসিপি। তাহলে কি জিনিসগুলো সুন্দর হয়, আদারওয়াইজ সব বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। কি বলতেছিলেন? এরপরে আমরা যেটা আরেকটা বিষয় বলতে চাই, আমরা তো বলছিলাম আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম। আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ব্যবসায়ীরা আজকে মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে, এবং ওনারা কিন্তু আজকে বলেছেন, এর আগেও বলেছেন যে চাঁদাবাজিতে তারা অতিষ্ঠ। যেই চাঁদাবাজি আওয়ামী লীগের আমলে ছিল, সেটা 5ই আগস্টের পরে আরো বেড়েছে, কমে তো নেই। এই যে আপনাদের পেছনে একটি রাস্তা আছে, জি জি, ওখানেই আজকে আমি একটু শেষ করি। জি, ওখানে যে দোকানে যে লাইট দেয়, অবৈধ বিদ্যুৎ দিয়ে দেয় বোধহয়, প্রতি মাসে 300 টাকা আগে দিতে হতো, এখন দিতে হতো 600 টাকা। এই যে আপনাদের বিল্ডিংটার পরে, আচ্ছা আমি নাম বলে দিলাম, আমি একদিন চা খেতে গিয়ে একদিন দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি অবস্থা আপনাদের, বললো যে এই অবস্থা। আগে রোগীর অবস্থা ভালো ছিল, টয়লেট করতো বাইরে, এখন করে ঘরে, রোগীর অবস্থা আরো ভালো হয়েছে। এটা তো আমরা চাই, আমরা প্রত্যাশা করি না। না, এটাই বলছিলাম, আমরা এটা নিয়েই বলছি। এবং যারা মিছিল করেছে তাদের উপর হামলা হয়েছে, চাঁদাবাজরাই নাকি চিহ্নিত চাঁদাবাজরা এসে হামলা করেছে, তারপরে পুলিশ এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, যেটার জন্য আগের ইয়ে থেকে আমরা বেরিয়ে আসলাম, আমরা এক্সপেকটেশন যেটা বলছিলেন আপনারা, যে রাজনৈতিক ক্ষেত্রেও যদি এর পরিবর্তন না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এর পরিবর্তন না হয়, তাহলে আমরা কিভাবে আশা রাখছি যে এই যে নির্বাচনের দিন, এত বড় একটা নির্বাচন যে আমরা মুখিয়ে আছি, জনগণ তাকিয়ে আছে, ওই দিন বা এই প্রসেসটার জন্য যে আমরা আগাচ্ছি, সেটার কিভাবে এটাকে এনশোর করা হবে বা হচ্ছে, যদি প্রতিদিনের লাইফেই আমরা পিছিয়ে যাই, এরকম ইন্ডিকেশনস যদি আসে ব্যবসায়ীদের পক্ষ থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে। সিনা ভাই, আপনি যদি বলেন, আপনি কি চাচ্ছেন? নির্বাচন আপনি ফাইট করতেছেন নির্বাচনের জন্য, অর্থাৎ একদিনের জন্য। ইউ আর নট ফাইটিং ফর সংস্কারের জন্য। আপনি একদিনে যে ফাইট করতেছেন নির্বাচন, নির্বাচনের পরে কি হবে? ওই যে লোকগুলো ছিল, এখন যারা মিছিল করলো, আক্রান্ত হলো, আমি তো এখানে কতগুলো টেলিভিশন আছে, অনেকগুলো। আমি এখন রাতে আসতাম, আমি দেখতাম রাতে মাঝে মাঝে আগে চলে আসতাম, হাঁটতাম, ওইখানে চাঁদা নিচ্ছে, ওই তরকারি আসতেছে, সবজি আসতেছে, এবং টেন্ডার দিয়ে দেওয়া হইতো। এটা জড়িত কে ছিল? সব প্রভাবশালী ব্যক্তিরা, কমিশনার টু একদম মন্ত্রী পর্যন্ত, তার এলাকা তো এটা, আসাদুজ্জামান কামাল এলাকা ছিল কিন্তু এটা। এখন এটা তো প্রকাশ্যে হচ্ছে, এই যে বললো 600 টাকা প্রকাশ্যে হচ্ছে। প্রকাশ্যে যেটা হচ্ছে, এটা দৈনন্দিন জীবন। আর নির্বাচনটা হচ্ছে একদিনের, ওই একদিনের লাইসেন্স দিতেছে সবাই, রিনিউ করবেন 5 বছর পরে, বাকিটাই হবে। এবং তার কে থামাবে? বিএনপি কিভাবে থামাবে? তারেক যে চেষ্টা করতে পারে, তাকেও মনে করতে হবে যে 17 বছরের বুভুক্ষ কিন্তু দলটা কিন্তু টর্চার নির্যাতিত হয়েছে। কিন্তু এখন তাদের একটা আক্রোশ আছে, এই জায়গাটা আওয়ামী লীগ ছিল, সে এত টাকা কামাইছে, আমি এখন এত টাকা খাবো। এইটা বন্ধ করতে পারে কে? এটা কিন্তু কোনো একক ব্যক্তির ব্যাপার না, দলের সাংগঠনিক ব্যাপার। কিন্তু সেইভাবে তো দল গড়ে ওঠে নাই, দৌড় গড়ে ওঠে নাই। এবং দেখবেন আপনি আগামীতে এই নির্বাচন তো কালপুর শুরু হবো, তো দেশ দুইটা ভাগ চলে যাবে। কি আবার ঘুরে ফিরে আবার প্রো ইন্ডিয়ান, এন্টি ইন্ডিয়ান এই চলে আসতে কিছু দেখবেন না। প্রো ইন্ডিয়ান কে হবে? প্রো ইন্ডিয়ান তকমা কাকে দিবে? বিএনপিকে। আর পেন্ট ইন্ডিয়ান কী হবে? ওই জোট। তাহলে আমরা কোথায় আছি এখন? রাজনীতি কোথায় গেল? দেশের সমস্যা নাই, কিন্তু এখন সমস্যাটা কি?
আমরা কে কোন পন্থী। এবং জামাত বলবে এই দেখেন আমরা সৎ, কিছু করি নেই, আবার এরা বলবে, এরা এত কথা বলবে। তো তো আলটিমেটলি আপনি দেখেন নির্বাচনের যে উদ্দেশ্য আপনি করতেছেন সাধন হবে না। তো আমরা বলছি যাবে, এই যে ইয়াং জেনারেশন যেটা এটা সুন্দর করে বলছে, 18 বছর ধরে যারা যায় না নির্বাচন, 3টা নির্বাচনে তারা ভোট দিবে, তারা কাকে দিবে? আনডিসাইডেড। এরা ভোট দিতে চাইছিল এনসিপিকে, নাও দিতে পারে। আবার এরা কি সংশয় মনে করতে পারে আমরা ওদের দেবো না এদের দেবো। 4 কোটি ভোটার কিন্তু, খেয়াল করবেন, এই 4 কোটি ভোটার কিন্তু আমরা জানি না কোন দিকে যাবে। আমরা অনুমান করতেছি অতীতের লিস্ট নিয়ে, এত পার্সেন্ট এটা অতীতের, কিন্তু না বর্তমান যেটা আসছে আমরা জানি না। তো এই চরিত্রটা কি হবে, এটা প্রকাশ পাবে, কিন্তু কিছুটা প্রকাশ পাওয়া শুরু করবে কিন্তু 1 তারিখ থেকে, আস্তে আস্তে আসবে কিন্তু। এবং এইবারকার রেজাল্টটা কি হবে জানেন? আপাত দৃশ্যে মনে হচ্ছে বিএনপি নির্ঘাত পাস, আর জামাত করা সিট পাবে। জামাত যদি 50টা পায়, 70টা পায়, খেয়াল করেন, এই তো বিরাট বিজয় তার। সে তো অপোজিশন হয়ে গেল। জামাতের ফাইটটা হচ্ছে কি, হয় যদি ক্ষমতা যেতে পারি, না পেলে অপোজিশন, তেমনি হয়ে গেছে। এখন জাতীয় পার্টি আবার নতুনভাবে নমিনেশন দিয়ে দিচ্ছে 300 সিটে। এখন জাতীয় পার্টি দাবি করতেছে আওয়ামী লীগের ভোটটা আমরা পাবো কোন দিকে? রংপুর, ফরিদপুরি বেল্টে। বেল্ট কোন দেশে? কিন্তু আমরা কিন্তু এখনো বলতে পারবো নির্বাচনের চরিত্রটা কি হচ্ছে, কিন্তু খুব খুবই কমপ্লিকেটেড। সিনেমা আমাদেরকে শেষ করতে হবে, আমাদের সময় একেবারেই শেষ। আলোচনাটা খুব ভালো জমে উঠেছিল, আর একটু সময় থাকলে ভালো হতো। সিনহা ভাই এবং ইলিয়াস ভাই, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এনটিভিতে আসবার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।